নমস্কার। ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসে আমি অর্ক। আজকে আমাদের জ্ঞাপন গবেষণা বা গণমাধ্যম গবেষণার ২য় অধ্যায়। এবং এই ২য় অধ্যায়কে নিয়ে আলাপ আলোচনা করার আগে আমাদেরকে একবার মনে করিয়ে নিতে হবে আমাদের আগের দিনের আলাপ আলোচনার বিষয়পত্রগুলো। আমরা আমাদের আগের দিনে কমিউনিকেশন রিসার্চ এর ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশন টু রিসার্চ এবং রিসার্চের যে কম্পোজিশনস আমরা সেই সমস্ত জিনিসপত্রগুলোকে আমরা দেখেছিলাম। আজকে হোয়াট ইজ কমিউনিকেশন রিসার্চ অন দ্য পারপাস we help on মিডিয়া, গণমাধ্যমে বা মিডিয়াতে আমরা কেন গবেষণা করি, মূলত কি ধরনের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি, তার একটা গল্প, তার একটা ক্লাস আজকে আমাদের এখানে হবে। সো ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসে তোমরা যদি কেউ জয়েন করতে চাও বা তোমাদের যদি কোনো নোটসের প্রয়োজন হয়, এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কমিউনিকেট করো। আমাদের এখানকার যারা স্কলার রয়েছে, যারা কলাররা থাকবে তারা তোমাদের সাথে প্রমিনেন্টলি কমিউনিকেট করে নেবে। তো আজকে আমরা গণমাধ্যম গবেষণার একটা ২য় যে একটা অংশ, সেই অংশে আজকে আমরা যাব। এবং আমাদের এই অংশে আমরা মূলত আজকে যেটা খুব ভালো করে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে এই কমিউনিকেশন রিসার্চ এর অ্যাকচুয়াল জায়গাটা কি? আমরা এখানে কেমনভাবে কাজ করি? বর্তমানে আমাদের কি অবস্থা রয়েছে? এবং কোন ধরনের জায়গাগুলোকে আমরা আমাদের কমিউনিকেশন রিসার্চ এর যে বড় এরিয়া, যে বড় অবজারভেশন, সেই অবজারভেশন এর সাথে কিরকমভাবে দেখা যায়, কিরকমভাবে কাজ করা যেতে পারে, তাই নিয়ে আজকে আমাদের যাবতীয় আলাপ আলোচনা হবে। তো আমরা কমিউনিকেশন রিসার্চ এর ডেফিনিশন, এলিমেন্টস এর রোল, এথিক্স অ্যান্ড ফাংশন আজকে আমরা এই জিনিসটাকে নিয়ে খুব সহজে আলাপ আলোচনা করার একটা চেষ্টা করব। তো আমাদের যোগাযোগ গবেষণা বা জ্ঞাপন গবেষণার একটা পদ্ধতি কি? না, সেই পদ্ধতি হলো অনুসন্ধান বা সত্যের খোঁজ। এটা কিন্তু আমাদের যে ধরো প্রচলিত যে ধ্যান-ধারণা, হ্যাঁ? তাকে প্রশ্নবিদ্ধ করে এবং নতুন তথ্য এবং সমসাময়িক যে ঘটনা, যে টেন্টেটিভ ট্রুথ বা ধরো টেন্টেটিভ বা সমসাময়িক সত্য, সেই টেন্টেটিভ ট্রুথটাকে তুলে ধরার একটা কাজ কিন্তু সে করে। আমরা মূলত টেলিভিশন, নিউজপেপারের মতো পুরনো মিডিয়াম নয়, বরং আমাদের সোশ্যাল মিডিয়া, এআই, রোবটের মতো আরো যত বড় তোমার জায়গাগুলো রয়েছে, যত আধুনিক প্রযুক্তি আসছে, সেই আধুনিক প্রযুক্তি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপনকে পরিবর্তন করছে, এরই একটা মূল লক্ষ্য হচ্ছে এই গণমাধ্যমের একটা গবেষণা। এই গবেষণাতে আমরা সমাজে তার কি প্রভাব পড়ল, কি ভাবে বিষয়পত্রগুলো বদলে যাচ্ছে এবং কোন ধরনের নিত্য নতুন বিষয়ের সাথে আমাদেরকে রোজ কাজ করতে হচ্ছে, তাই নিয়ে কিন্তু আমাদের কথাবার্তাগুলো কিন্তু তুলতে হয়। আমরা এখানে মূলত আমাদের যে রিসার্চ এর ক্ষেত্রে আমরা মানে আমাদের কমিউনিকেশন রিসার্চ এর ক্ষেত্রে আমরা ৩ টে এরিয়াকে এখানে আইডেন্টিফাই করি। ১ম যেটা, সেটা হচ্ছে কিভাবে একটা মেসেজকে তৈরি করা হয়। একটা মেসেজ তৈরি এবং তাকে আরো অনেক বেশি মিনিংফুল করে তোলা বা অর্থবহ করে তোলা। ২য়, আমরা যে বার্তা বা ধরো যে মেসেজটাকে পাঠাচ্ছি, সেই কনটেন্টটাকে কেমনভাবে পাঠাচ্ছি এবং কিভাবে পাঠাচ্ছি। এবং ৩য়, সেই বার্তার কার্যকারিতা বা ধরো তার প্রভাব, অর্থাৎ সে মেসেজের ইফেক্ট। ওকে। তো আমরা এখানে যদি এই বিষয়কে নিয়ে যদি আলাপ আলোচনা করতে যাই, তো এখানে আমাদের জেমস কেরির ২ টো দৃষ্টিভঙ্গি বা ২ টো পার্সপেক্টিভ ভীষণ ইম্পোর্টেন্ট। একটাকে তো আমরা বলি হচ্ছে গিয়ে তোমার ট্রান্সমিশন ভিউ। এখানে আমরা আমাদের যোগাযোগকে তথ্যের আদান-প্রদান বা আমাদের পাঠক মানে পঠনের যে প্রতিক্রিয়া হিসাবে দেখানো হয়। এটা কিন্তু মূলত মিডিয়াতে কি ইফেক্ট পড়ছে, কি প্রভাব পড়ছে তাকে মাপে। অর্থাৎ খবরটা কি মানুষের মতামতকে পরিবর্তন করতে পারল? একটা নতুন ঘটনা মানুষকে কি নতুন কিছু জানালো? এই নিয়ে একটা কথা উঠবে। ২য় ঘটনাটা কি? ২য় ঘটনা হচ্ছে আমাদের এই রিচুয়াল ভিউ। রিচুয়াল ভিউ কি? এখানে গবেষককে একটা সাংস্কৃতিক এবং একটা অংশগ্রহণমূলক আচার, অর্থাৎ মানুষের পার্সপেক্টিভ যে নেচারের জায়গাটা, সেই জায়গা থেকে, হ্যাঁ? একটা মানুষ একটা সোসাইটিকে কিরকম ভাবে গড়ে তুললো, তার নেচার গুলো ধরো কিরকম ভাবে গড়ে তুললো, তার যে এরিয়া, তার যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ কে নিয়ে কিন্তু তোমার এখানে এরা কাজকর্ম করে। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের এলিমেন্টস অ্যান্ড নেচার কে যদি আমরা দেখি, তো আমরা দেখব জ্ঞাপন গবেষণার ক্ষেত্রে কিছু সাধারণ খোঁজখবর নয়। এটি কিন্তু সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক এবং এটি একটি সুশৃঙ্খল একটি প্রক্রিয়া। আমাদের এখানে একটা বৈজ্ঞানিক কঠোরতা আমরা এখানে পাই। তো এই গবেষণাকে, হ্যাঁ, আমরা না অভিলপ্ত, অর্থাৎ এম্পিরিক্যাল
এবং পর্যবেক্ষণের উপরে আমরা নির্ভর করে তুলি। তাতে করে কি হয়? জিনিসটা খুব নিয়ন্ত্রণে থাকে এবং নিজেরাই আমরা এই ভুলটাকে আমাদের মতো করে সংশোধন করে নিতে পারি। তো এর মূল উপাদান কি? এর মূল উপাদান হচ্ছে আমাদের কনসেপ্ট, কনটেক্সট, ভেরিয়েবল বা চলক এবং আমাদের অপারেশনাল ডিফিউশন। আচ্ছা, এবার এই ৪ টে বিষয় কি? প্রথমত কনসেপ্ট মানে কি? এই কনসেপ্ট কথা হচ্ছে একটা বিমূর্ত ধারণা, একটা মিডিয়ার ব্যবহার। কন্ট্রাস্ট এর ব্যাপারটা কি? এখানে অধিক জটিলতা এবং মানুষ কিভাবে সেইখানে কাজগুলি করছে সেগুলো এবং ভেরিয়েবল। ভেরিয়েবল কারা? যাদেরকে পরিমাপ করা হয় বা যা পরিমাপ করা হয়। গবেষক একজন স্বাধীন চলুক বা একজন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ? এবার পরিবর্তন করে তাকে কি তুমি মানে তার আমাদের যে নির্ভরশীল চলক বা ধরো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার উপরে কি প্রভাব পড়ছে। ওকে? এই জায়গাটা ধরা হয় এবং এখানেই আসে হচ্ছে আমাদের অপারেশনাল ডিফিউশন, অর্থাৎ কোন ধরনের বিমূর্ত বিষয়কে দেখা, টিভিতে কিভাবে কি দেখানো হচ্ছে, কিভাবে তা মাপা হচ্ছে এবং কিভাবে তাকে ছড়ানো হচ্ছে তাই নিয়ে আমাদের যাবতীয় যা কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম কিন্তু চলে। এবং এর পদ্ধতি এবং আমাদের কম্পিউটেশনাল টোনের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণার ক্ষেত্রে পরিমাণগত এবং গুণগত অর্থাৎ কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটো ক্ষেত্রে আমরা দেখেছি। বর্তমানে আমাদের এই কম্পিউটেশনাল কমিউনিকেশন সায়েন্স এটার কিন্তু একটা বিশেষ ভূমিকা আমরা কিন্তু তোমার এখানে দেখেছি। এইবার এই জায়গা থেকে এইটুকুনি জিনিসপত্র পড়ার পরে এইবার আমাদেরকে যেতে হবে আমাদের আলাপ আলোচনার একটা বিশেষ জায়গাতে। আগের দিন আমরা যখন নাকি আলাপ আলোচনা করেছিলাম, এইখানেই আমরা আলাপ আলোচনাটা করেছিলাম যে আমাদের গবেষণার কি স্টেজেস রয়েছে, আমরা কেমনভাবে একটা গবেষণা করি এবং গবেষণার সেই পদ্ধতিগুলো মূলত কিরকম। আজকে আমরা এই গবেষণার ক্ষেত্রে আস্তে আমাদের বাদবাকি যে গভীরতা, সেই গভীরতায় আমরা পৌঁছাবো। তো আজকে আমরা এখানে আরেকটা জিনিস এই সমস্ত কিছুর পরে আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে হোয়াট ইস রিসার্চ কোয়েশ্চেন? গবেষণার ক্ষেত্রে প্রশ্নটা কি? না বলা হচ্ছে যে দেখো, গবেষণার প্রশ্ন হলো সেই প্রশ্ন যা গবেষণার মূল কেন্দ্রবিন্দুকে নির্ধারিত করবে এবং সম্পূর্ণ গবেষণাকে এবং গবেষণার যে প্রতিক্রিয়াকে তাকে সে পরিচালিত করবে। এবং একটা ভালো গবেষণার যে প্রশ্ন তার ভেতরে ৪ টে খুব বড় দিক বর্তমান থাকে। আমরা যখন নিজেরা আমাদের পিএইচডির ক্ষেত্রে ধরো আমরা যখন নাকি আমাদের রিসার্চ এর কাজকর্ম করি, সেখানেও আমাদেরকে এই জিনিসটার হ্যাঁ? আ যে এরিয়া বা ধরো এই জিনিসটার যে তোমার কনসেনট্রেশনস অ্যাপ্রোচ অফ এরিয়া, এই এরিয়াটা কিন্তু আলাদা। এদের এই ওভারভিউ গুলো কিন্তু এখানে অন্যরকম হয়। আমাদেরকে যাই আমরা করি না কেন, সেইখানে ভীষণ ইম্পোর্টেন্টলি এইটা দেখতে হয় যে আমরা ঠিক কি ধরনের কনটেক্সট কে বা কি ধরনের কোয়েশ্চেনস কে আমরা আইডেন্টিফাই করছি। আমাদের প্রশ্ন হবে স্পষ্ট, প্রশ্নটি সুনির্দিষ্ট এবং পরিষ্কার হতে হবে। থাকতে হবে তাতে প্রাসঙ্গতা বা প্রাসঙ্গিকতা। এখানে এই প্রাসঙ্গিকতার ক্ষেত্রে গণমাধ্যম ও তার যোগাযোগের ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতাটা কত? কি ভাবে কাজগুলো নিয়ে চলছে এবং কোন কনটেক্সট গুলোকে নিয়ে চলছে? এবং তারকে অবশ্যই তার ভেতরে একটা গবেষণাযোগ্য একটা ভাব তার ভেতরে থাকতে হবে। অর্থাৎ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণযোগ্য তাকে অবশ্যই হতে হবে। এবং তারই সাথে থাকতে হবে হচ্ছে নতুনত্ব। যেখানে নতুন জ্ঞান, জ্ঞাপন এবং তাদের যে সম্ভাবনা সেই জিনিসটা কেমনভাবে থাকতে পারে। এবং এরপরে আসে হচ্ছে আমাদের অনুকল্প বা হাইপোথিসিস। অনুকল্প বা হাইপোথিসিস কি? না গবেষণার ফলাফল সম্পর্কে একটা পূর্ব নির্ধারিত, হ্যাঁ? পূর্বাভাসমূলক বিবৃতি। অর্থাৎ আমি ধরে নিলাম যে পরীক্ষা তখনই ভালো হবে যখন ওয়াচড অফ জার্নালিজম এর নোটস যখন তোমার কাছে যাবে। এটা কি? আমি তো জানি না যে আমার নোটস তোমার উপর কেমনভাবে কাজ করবে। বাট আমি ধরে নিতে পারি যে আমার নোটস তোমাদের কাছে পৌঁছালে পরে তোমাদের পরীক্ষাটা ভালো হবে। কনটেক্সট টা তোমাদের কাছে প্রমিনেন্টলি ক্লিয়ার আপ হবে। তো এই জায়গার ক্ষেত্রে এই যে পূর্বাভাসমূলক যে বিবৃতি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে? যা পরীক্ষাযোগ্য এবং তথ্যকে, হ্যাঁ? তথ্যের যে ভিত্তিক এবং প্রমাণ এবং তাকে খণ্ডিত হতে পারে। তাই আমরা আমাদের যে হাইপোথিসিস কে আমরা তাকে ২ টি অংশে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে নাল হাইপোথিসিস, আরেকটাকে আমরা বলি অল্টারনেটিভ হাইপোথিসিস। অর্থাৎ শূন্য কল্প হয় কি H0 এখানে কি দেখা হয়? ২ টি চলকের মধ্যে কোন সম্পর্ক নেই ধরে নেওয়া হয়। উদাহরণ যে সংবাদ পরিবেশন ও দর্শকের মনোভাবের মধ্যে কোন পার্থক্য নেই। ওকে? এবং বিকল্প অনুকল্প বা অল্টারনেটিভ হাইপোথিসিস এর ক্ষেত্রে আমরা কি ধরি? এখানে এটা ধরা হয় যে ২ টি চলকের মধ্যে কিছু সম্পর্ক আছে বলেই এটাকে অনুমান করা হয় যে সংবাদ পরিবেশন এবং দর্শকের মনোভাবের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য আমরা এখানে দেখতে পারি।
এবং এরপর আসে হচ্ছে সাহিত্য পর্যালোচনা বা আমরা তোমার যাকে বলি হচ্ছে লিটারেচার রিভিউ বা রিভিউ অফ দ্য লিটারেচার। উল্টো বললাম, সরি। এখানে কি হয়? আমাদের যে বিদ্যমান গবেষণা এবং যে তত্ত্বকে, হুম? তাকে তুমি কতটা সুন্দরভাবে, হ্যাঁ? তার প্রকাশনা পদ্ধতিকে তুমি তাকে পর্যালোচনা করবে এবং তার থেকে যে তুমি নির্দিষ্ট যে তোমার জ্ঞান ভান্ডার, তুমি সেটাকে তুমি তুলবে। তো একটা লিটারেচার রিভিউর ক্ষেত্রে তার মূল অবজেক্টিভস গুলো কি? তার উদ্দেশ্যগুলো কি? আমাকে এখানে দেখতে হয়, আইডেন্টিফাই করতে হয় আমার রিসার্চ গ্যাপকে, বিদ্যমান গবেষণায় ফাঁক-ফোকরকে চিহ্নিত করো। দ্বিতীয়, গবেষণার যে প্রেক্ষাপট তাকে নির্মাণ করো এবং একই সাথে পদ্ধতির যে কাঠামোগত তাকে তৈরি করতে সাহায্য করো, অর্থাৎ মেথোডলজিক্যাল ফ্রেমওয়ার্ক এবং হাইপোথিসিস কে ডেভেলপড করো এবং এর যে ফলাফল, হ্যাঁ, কম্পারেটিভ অ্যানালাইসিস তাকে করো এবং অপ্রয়োজনীয় পুনরাবৃত্তিক যে বিষয়গুলি তাদেরকে সরিয়ে নিয়ে যাও। আমরা আমাদের পরবর্তী যে ক্লাস হবে, সেই ক্লাসে আমরা মূলত আলোচনা করব কেমনভাবে আমরা আমাদের গবেষণায় আমাদের যে মেথোডলজিক্যাল যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা তৈরি করি। ধন্যবাদ। আশা রাখি এই ক্লাসটা তোমাদের সুবিধাই হয়েছে এবং যদি কারো কিছু দরকার হয়, ডেফিনিটলি আমাদের সাথে কনট্যাক্ট করো। বাই। ভালো করে পড়ো।